রৌদ্রোজ্জ্বল ঝলমলে বিকেল, পুরো মির্জা বাড়ি জুড়ে শুনশান নীরবতায় আর নিস্তব্ধতায় ঘেরা। এই সময়টাতে বাড়িতে থাকা বেশিরভাগ সদস্য দুপুরের পর ভাত ঘুমে বিভোর থাকে। তনুজা আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছিটা দিয়ে বেরোয়। ছাদ থেকে শুকনো কাপড় আনার উদ্দেশ্যে রুম থেকে বেরোতেই কলিং বেলের শব্দ কর্ণপাত হয়। নিচে কাউকে দেখতে না পেয়ে তনুজা এগিয়ে দরজা খুলতেই ক্যাপ মাথায় হাতে প্যাকেট নিয়ে একটা ইয়াং ছেলে দাঁড়িয়ে মুখে সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। তনুজা ভ্রুকুটি করে মিহি স্বরে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি থেকে আসছি, ডেলিভারি বয়। এই ঠিকানায় একটা পার্সেল পাঠানো হয়েছে। তনুজা ম্যাম আছেন? উনার নামে পার্সেল এসেছে। তনুজার মসৃণ কপালে পরপর দুটো ভাঁজ পড়ে মনে মনে আওড়ায়, পার্সেল আমার নামে? কে পাঠিয়েছে? প্রশ্নগুলো মনের এক কোণে ঠেসে রেখে মুখে বলল, জি, আমি তনুজা। ছেলেটি অমায়িক কণ্ঠে বলল, এসএম গ্রুপ অফ কোম্পানির সিইও স্যার পাঠিয়েছেন। তৎক্ষণাৎ তনুজা মনে মনে আওড়ায়, ইভান। পরপর ফর্মালিটিজ মেইনটেইন করে পার্সেলটা হাতে নিয়ে দৌড় বন্ধ করে ভেতরে যেতে থাকে। এক হাতে প্যাকেট, অন্য হাতে শাড়ির কুচি আগলে তনুজা ঠোঁট কামড়ে কিছু ভাবতে ভাবতে যাচ্ছিল। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতেই চোখে পড়ে দিব্য নামছে। দিব্য এক পলক তনুজাকে দেখেই দৃষ্টি নামিয়ে নেয়। তনুজার হঠাৎ করেই অস্বস্তি হতে থাকে। তনুজা দৃষ্টি নত করে যেতে থাকে। দিব্য আশেপাশে না তাকিয়ে গটগট করে সিঁড়ির একপাশ ঘেঁষে নামছে। অনেকেরই, এভাবে না হলেও, পরিবারের চাপে পড়ে পছন্দের মানুষকে ছেড়ে অন্য কারো সাথে বাঁধতে হয় ঘর, সাজাতে হয় সংসার। সেখানে বিয়ের রাত থেকেই মেনে নিতে হয় স্বামী নামক পুরুষটিকে। অধিকাংশের ক্ষেত্রে ধীরে ধীরে ভালোবাসা জন্মে, ভুলে যায় প্রথম ভালোলাগাকে। পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী নামক ব্যক্তিটিই হয়ে ওঠে সবচেয়ে কাছের আর আপনজন। তনুজা মন থেকে বিয়েটা মেনে নিয়েছে। সে তার জীবনটা স্বামী নামক ব্যক্তিগত মানুষটির সাথে গুছিয়ে নিতে চায়, রাখতে চায় না কোনো পিছুটান। তবুও দিব্যর সামনাসামনি হলে কেমন একটা অস্বস্তি হয় ওর। এমন না যে দিব্যর প্রতি কোন ফিলিংস, আর না তো দুর্বলতা এখনো আছে ওর মনে। তারপরও দিব্যর সামনাসামনি হলে অস্বস্তিটা আপনা আপনি এসে হাজির হয়। হয়তো এই অস্বস্তিবোধটা সহজে কাটবে না, আজীবনেও অস্বস্তিটা যাবে কিনা তনুজা জানে না। ওদিকে দিব্যরও একই অবস্থা। দিব্য নিজের মনকে শাসিয়ে নিয়েছে, মানাতে চেষ্টা করে তনুজা এর বাড়ির বড় বউ, ইভানের বউ, ওর বড় ভাইয়ের বউ। তবুও দিব্য জানে ওরা দুজনে বাকিদের মতো সহজ কখনো হতে পারবে না। না তো তনুজা পারবে, আর না তো দিব্য নিজে পারবে। তনুজার অস্বস্তি তারপর নিজের অস্বস্তি দূর করতেই দিব্যরিও এ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত। সামনাসামনি দেখা না হলে দুজনের লাইফই সহজ হবে, এই ভেবে যত দ্রুত সম্ভব বাইরে চলে যাওয়ার তোড়জোড় শুরু করেছে দিব্য। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার নেমেছে অনেকক্ষণ হবে। ইভান কিছুক্ষণ আগেই বাসায় ফিরে তনুজাকে রেডি হতে তাড়া দিয়ে নিচে অপেক্ষা করছে। তনুজা বেশ সময় নিয়ে রেডি হয়। বিকেলে ইভানের পাঠানো শাড়ি আর হালকা অর্নামেন্টস তার গায়ে। অনেকটা সময় গড়িয়ে যাওয়ার পরও তনুজাকে নিচে আসতে না দেখে বিরক্তিতে শব্দ উচ্চারিত হয় ইভানের মুখে। এর মধ্যে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দৃষ্টি আটকায় আলতো পায়ে হেঁটে আসা তনুজার পানে। ইভানের চুজ করা হাফ সিল্কের রেড মেরুন শাড়ি আর ফুল নেক ব্লাউজ তনুজার অঙ্গে প্রত্যঙ্গে। কানে ছোট এয়ার রিং, গলায় পেন্ডেন্ট, মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, কোমর সমান ঘনকালো চুলগুলো ছেড়ে দেওয়া। তনুজা এগিয়ে আসতেই আরও স্পষ্ট হয়। কৃষ্ণচূড়ার ন্যায় লাল টকটকে লিপস্টিকে রাঙানো ঠোঁট, কাজল কালো দুটো চোখ। কাজল কালো চোখে চোখ পড়তেই আচমকা ইভান নিস্তব্ধ হয়ে যায়। তনুজার চোখ পড়ে শ্যামবর্ণের সুঠামদেহী স্বামী নামক মানুষটির পানে। গায়ে কালো পোলো শার্ট, কালো প্যান্ট, উপরে কালো ব্লেজার। ইভানকে বেশ আকর্ষণীয় লাগছে। দুজনের চোখে চোখ মিলতেই অদ্ভুত অনুভূতি স্নায়ুতন্ত্রে করা নাড়ে ইভানের। কেমন নিস্তব্ধ হয়ে যায় ধূসর চোখজোড়া। হৃদসায়রে উচ্ছল ঝড় বইছে ওর। কিছুপল পর তনুজা দৃষ্টি নামিয়ে হালকা কেশে মৃদুস্বরে বলে, সরি, একটু দেরি হয়ে গেল। পরপর সম্বিত ফিরে পেতে ইভান এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে তটস্থ করে রোলেক্স হাতঘড়িতে সময় দেখে নিয়ে বলল, প্রায় ঘণ্টাখানেক হবে ওয়েট করছি। ফাইনালি এলে। আমি তো ভেবেছিলাম তুমি আবার ঘুমিয়ে টুমিয়ে পড়নি তো। না মানে তোমার তো আবার রাত হওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ার রেকর্ড আছে। তনুজা অপ্রস্তুত হয়। হ্যাঁ, সে খুব ঘুম কাতুরে, তাই বলে সাজতেন গিয়েও ঘুমিয়ে যাবে নাকি? আজব।
আর মেয়েদের সাজগোজ করতে কত সময় লাগে তা ছেলেরা জানবে কি করে? তনুজা সহসাই বলে উঠল, হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাই বলে সন্ধ্যা রাতেই নয়। ব্যাপার না, এবার তাহলে যাওয়া যাক, দিদুনকে একবার বলে আসি। এমনিতেই লেট হয়ে গিয়েছে, আবার বলতে হবে না, আগে থেকেই তো জানে দিদুন। আর দিদুন এতক্ষণ এখানেই ছিল, মাত্র রুমে গিয়েছে, জানে তুমি আমার সাথে যাচ্ছ। আর তুমি কোথাও নাইরে যাচ্ছ না যে ঘটা করে বারবার বলে যেতে হবে। তনুজা সামান্য ঘাড় নাড়িয়ে, ঠিক আছে, বোঝায়। ইভান ব্যস্ত গলায় বলল, লেটস গো। কারওয়ান বাজারে অবস্থিত ঐতিহাসিক 5 তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এনগেজমেন্ট পার্টির আয়োজন করা হয়েছে। রাতে চতুর্দিকে কৃত্রিম আলোয় হোটেলের পরিবেশটা বেশি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, নজর কাড়ে সৌন্দর্যে। তনুজা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। নামিদামি আভিজাত্যপূর্ণ লোকদের মাঝে তার আনিজি হচ্ছে। বিজনেস পার্টনার সহ পরিচিত সবার সাথে বেশ অ্যাটিটিউড নিয়ে কুশলাদি বিনিময় করছে ইভান। সাথে নিজের স্ত্রী হিসেবে তনুজাকে পরিচয় করিয়ে দিচ্ছে। তনুজা মুখে সৌজন্যমূলক হাসি টেনে রেখে সালাম দিচ্ছে আর কারো প্রশ্নের উত্তর দিচ্ছে, ব্যাস এতটুকুই। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আরকে গ্রুপের এমডির ছেলে সাজ্জাদ ইভানকে দেখে এগিয়ে আসল। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলল, আরে ইফতিয়ার ইভান যে, হাউ অ্যাবাউট ইউ? ইভান হাত মিলিয়ে বলল, আই এম ওয়েল, এন্ড ইউ? আই এম ভেরি ওয়েল। তনুজার দিকে সাজ্জাদ কপাল কুঁচকে তাকাতেই ইভান ঠোঁট প্রসারিত করে বলল, মাই মিসেস। ওহ, বলে পরপর হাত বাড়িয়ে দেয়। হ্যালো ভাবি, আই এম সাজ্জাদ তালুকদার। ইভানের ভেতর কেমন জেলাসি ফিল হয়, রাগে কপাল টানটান হয়। মনটা খুব করে চাইছে তনুজা যেন করমর্দন না করে। ইভান 2 হাত প্যান্টের পকেটে গলিয়ে শটান দাঁড়িয়ে কপাল গুটিয়ে তনুজার দিকে চেয়ে। তনুজা জোর করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হ্যালো, আই এম ফারিস্তা নূর তনুজা। সাজ্জাদ হাতটা গুটিয়ে নেয়, মনে মনে অপমানিত বোধ করে সে। ওই তো তার উডবি পরিচিত অপরিচিত কতজনের সাথেই নির্দ্বিধায় হাত মেলাচ্ছে। পরপর মুখে হাসি টেনে বলল, নাইস টু মিট ইউ। তনুজা বিনিময় সৌজন্যমূলক হাসার চেষ্টা করল। সাজ্জাদ মুখে হাসি টেনে ইভানকে উদ্দেশ্য করে বলল, ইভান এটা কিন্তু মোটেই ঠিক হয়নি। না জানিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছেন। দাওয়াত মিস করে গিয়েছি। ইভান আলতো হেসে অপ্রস্তুত হয়ে বলে, আসলে হঠাৎ করেই, তবে ব্যাপার না, সামনে বড় করে আয়োজন করা হবে, তখন দাওয়াতটা উসুল করে নিবেন। অপেক্ষায় থাকলাম। ইভান বিনিময় মেপে স্বল্প হাসল। সাজ্জাদ ফের বলল, ইফতিয়ার ইভান এনজয় দ্য পার্টি। ওদিকে আমাকে ডাকছে, আসছি। শিওর। ইভান সন্তুষ্ট চাউনিতে তনুজার দিকে তাকায়। এখানে উপস্থিত অধিকাংশ মেয়ের ড্রেসাপি মার্জিত নয়। শাড়ি পরা মেয়েদের পেটপিঠ বেরিয়ে আছে। অথচ ইভান খেয়াল করল, তনুজার পেটপিঠ কত সুন্দর ঢাকা, সুন্দর করে পিন আপ করা। অপরিচিত সবাই, তারপর সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। তনুজার অস্বস্তি বুঝতে পেরে তনুজার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল ইভান, অস্বস্তি হচ্ছে তোমার? কষ্ট করে একটু মানিয়ে নাও প্লিজ। তাড়াতাড়ি চলে যাব। নার্ভাস ফিল করিও না, আমি আছি তো। ইভানের ভরসার বাণী নিমিষেই তনুজার অস্বস্তি অনেকটাই কমিয়ে দেয়। তনুজা সন্তুষ্ট চিত্তে আওড়ায়, সমস্যা নেই, ঠিক আছি। নিরিবিলি স্পেসের কর্নারের টেবিলের চেয়ারে বসে তনুজা। বিভিন্ন রঙের লাইটিংয়ে ফোকা ফোকা পরিষ্কার চতুর্দিক। লোকজনে গমগম করছে, সাথে হালকা মিউজিক বাজছে। ইভানের একটা কল আসায় কথা বলতে মাত্রই একটু ওদিকে গিয়েছে। এর মধ্যে টেবিলের ফাঁকা চেয়ারে ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটা মেয়ে এসে বসল। ওয়েটারকে ডেকে কিছু বলতেই মিনিট খানেকের মধ্যে রঙিন পানীয়ের ট্রে হাজির। মেয়েটি পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রুল করতে থাকে আর কাচের গ্লাসে থাকা পানীয় খেতে থাকে। অনেকক্ষণ ধরে তনুজার গলাটাও শুকিয়েছিল। ভালোই তৃষ্ণা পেয়েছে। তনুজা টেবিলের উপর থেকে একটা গ্লাস হাতে তুলে নেয়। যেই চুমুক বসাবে সেই সময়, এই তনুজা, ওয়েট। খানিকটা দূরত্বে দাঁড়িয়ে ইভান ফোন কানে চেপে কথা বললেও নজর ছিল তনুজার পানে। তনুজার হাতে ওয়াইনের কাপ দেখতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। ফোনের ওপাশের ব্যক্তিকে আর কিছু না বলেই কল কেটে এগিয়ে আসে। তনুজা বুঝতে পারে না, তৃষ্ণা নিবারণের জন্য ওর মতোই ফের কোমল পানীয়ের গ্লাসটা মুখের সামনে ধরে। এর মধ্যে ওর নরম হাতটা চট করে ধরে ইভান। তনুজা চোখ ঘুরিয়ে তাকায়। ইভান ব্যস্ত হয়ে তড়িঘড়ি করে বলল, আরে তোমাকে থামতে বললাম না।
তারপরও এটা খেতে যাচ্ছ? রাখো রাখো এটা। তনুজা ভ্রুট্রু কুচকে নির্বোধের মতো চাইল। বিরক্ত কণ্ঠে বলল, আমার পানি পিপাসা পেয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে গলাটা ভিজিয়ে নেই। কিন্তু বুঝতে পারছি না, আপনি এভাবে আটকাচ্ছেন কেন? ইভান তনুজার থেকে গ্লাসটা নিয়ে টেবিলে নামিয়ে রাখল। চেয়ারে বসতে বসতে চটজলদি ওয়েটারকে ডেকে বলল, মিনারেল ওয়াটার লাগবে, কুইক। বলার সাথে সাথেই সেকেন্ডের মধ্যে মিনারেল ওয়াটার হাজির হয়। ইভান বোতলের ক্যাপ খুলে তনুজার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও এবার তৃষ্ণা মেটাও। তনুজা কয়েক ঢোক খেয়ে বোতলটা নামিয়ে রেখে প্রশ্ন করে উঠল, বললেন না তো, ওটা খেলে কি এমন সমস্যা হতো? উনি তো খাচ্ছে। মেয়েটিকে ইশারায় দেখিয়ে ফিসফিসিয়ে শেষের কথা বলে তনুজা। ইভান ডান ভ্রুটা বাঁকিয়ে বলল, ওটা সফট ড্রিঙ্কস ছিল না, ওটা ওয়াইন ছিল। একবার যদি ভুল করে ওটা খেয়ে নিতে, তাহলে তো আমি তোমাকে নিয়ে সমস্যায় পড়ে যেতাম কনফার্ম। তনুজার মৃগ আখিজোড়া বিস্ময় বড় বড় হয়ে যায়। ইভান বলতে থাকে, সঠিক সময়ে আমি না দেখলে এতক্ষণ এই ভরা মজলিসে তুমি নোরা ফাতেহির দিলবার দিলবার আর নয়তো তমান্না ভাটিয়ার বর্তমান ভাইরাল গানে ডান্স শুরু করে দিতে। ইভান দুষ্টুমি করে বলে থেমে তনুজার দিকে ঝুঁকে লো ভয়ে যে বলল, শুধু এখানেই শেষ নয়, তোমাকে সামলাতে আমাকে বেগ পোহাতে হতো। নির্ঘাত নিজেই কন্ট্রোললেস হয়ে পড়তাম। তনুজা আক্কেলগুরুম হয়ে যায়, মুখটা লজ্জায় লাল হয়ে যায়, কান দুটো উষ্ণ হয়। মানুষটা যে ঠোঁটকাটা দেখে তো মনে হয়নি কখনো, আর এরূপ কিছু বলতে পারে কখনো ধারণাই আসেনি। লজ্জায় আর্ষ্টতায় গাঢ় হয় তনুজা। ইভান আয়েশ করে বসে ফোন স্ক্রুল করতে থাকে। নির্লিপ্ততা কণ্ঠে বলল, আমি মজা করে বলেছি, তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? সিরিয়াসলি নিয়ে লজ্জা টজ্জা পেয়ে তো একাকার হচ্ছ। মুখের উপর থাকা বেবি হেয়ার কানের পিঠে গুজতে গুজতে মিনমিনে স্বরে মিথ্যা বলার প্রয়াস চালায়। কই না তো। তনুজাকে পাশে নিয়ে সময়টা ইভানের কাছে বেশ অন্যরকম ঠেকেছে। ইভান কোনা চোখে তনুজাকে পরখ করছে। মেয়েটার কাজল কালো মায়াবী আখিজোড়া ইভানকে বড্ড বেশি মায়ে জড়িয়ে নিয়েছে। কিছু পলক পর ইভান একটা গ্লাস হাতে তুলে নিয়ে চুমুক বসায়। তনুজা ঈষৎ কপাল কুঁচকে চাইল, পরপর শুধিয়ে উঠল, আমাকে তো ঠিকই খেতে দিলেন না, তাহলে এবার নিজে কেন খাচ্ছেন? আমার অভ্যাস হয়ে গিয়েছে। নিশ্চয় এটা ভালো অভ্যাস নয়। বলার অপেক্ষা রাখে না, এটা খুবই বাজে বদ অভ্যাস। তনুজার কণ্ঠস্বর কঠোর শোনাল। ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে তনুজার দিকে তাকায়। তনুজা পরোয়া করল না সে দৃষ্টিকে, বরং সে এক দুঃসাহস দেখিয়ে ফেলে। হাতটা বাড়িয়ে ইভানের মুখের সামনে থাকা গ্লাসটা কেড়ে নিয়ে শব্দ করে টেবিলে নামায়। তনুজার হঠাৎ কঠোরতা দেখে ইভান বোকা বনে যায়, অবাক হয়ে নির্বাক ঠাই চেয়ে রইল। তনুজা দৃঢ় কণ্ঠে বলল, আমি এমনি কোমল পানীয় ভেবে তখন খেতে যাচ্ছিলাম, জানতাম না। এখন জেনে শুনে আমার সামনে কাউকে হারাম পান করতে দেই কি করে? আমার সামনে অন্তত আজ বাদ রাখুন। ইভান প্রশ্নাতুর চোখে চাইল, আশেপাশের অনেকেই তো খাচ্ছে, সেক্ষেত্রে তোমার অভিমত কি? তনুজা প্রগাঢ় স্বরে বলল, আশেপাশে অন্য কারো উপর অধিকার নেই। ইভান ফের জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল, তাহলে কাউকে যে বললে, তোমার কাউকে এর মধ্যে তাহলে শুধু আমিই আছি, রাইট? তনুজা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আরে ওটা তো কথার কথা। আপনি মূল পয়েন্টটা না নিয়ে কাউকে এসব ধরছেন কেন? আমি আপনাকেই বলেছি। তনুজার প্রতি মুগ্ধতায় ভরা দৃষ্টিতে তাকায় ইভান। তনুজার এভাবে অধিকারবোধ নিয়ে বলায় ইভানের চিত্ত সন্তুষ্ট হয়। তনুজাকে একদম আইডিয়াল বউ বউ লাগছে। তনুজা দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ বলতে থাকে, জানেন আমি দুই শ্রেণীর লোককে খুব বেশি অপছন্দ করি। শুধু অপছন্দ বললে ভুল হবে, আমি ঘৃণা করি তাদেরকে, খুব বেশি ঘৃণা করি তাদের, যারা পরকিয়া করে আর যারা নেশা করে তাদেরকে। যদিও এই দুটো খারাপ কাজ ওই একই মানুষের মধ্যেই বিদ্যমান থাকে বেশি। ইভান সহসাই বলে ওঠে, তাহলে তো তোমার ঘৃণার তালিকায় আমিও আছি। তোমার প্রথম ঘৃণার তালিকায় না থাকলেও দ্বিতীয় তালিকায় টপে থাকছে ইভানের নাম। তনুজার চোখ দুটো নোনা জলে টলমল করে উঠল। ভারী স্বরে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। তবে সত্যি আমি এসব পছন্দ করি না। আর শুধু আমি কেন, একজন বিবেকবান মানুষ কেউই হারাম কোন কিছুর সাপোর্ট নিবে না। কোন কারণে হতাশ হলে, ডিপ্রেশনে আক্রান্ত হলে তাকে বাজে নেশায় আসক্ত হতে হবে? খারাপ দিয়ে কখনো ভালো হয়? কখনোই না। এতে নিজের শরীরের ক্ষতি হয়, সাথে আত্মা কলুষিত হয়।
তাই প্লিজ রিকোয়েস্ট করব, আপনি এই হারাম পান করা ত্যাগ করুন। ইভান নিষ্প্রভ চাহনিতে চেয়ে রয়। তনুজার অধিকার বোধ নিয়ে বলা কথাগুলো ইভানের কাছে বেশ ভালো লাগল। সাফাই গাওয়ার জন্য টু শব্দ বেরোল না। চুপ থেকে প্রতিটি যুক্তিযুক্ত কথায় নীরব সম্মতি দেয়। একটা মেয়ের জন্য একটা ছেলে যেমন উচ্ছন্নে যেতে পারে, আবার ঠিক একটা ভালোর গুণসম্পন্ন মেয়ের সহচার্যে ভালোও হতে পারে। বাজে নেশা কাটানো সহজ হয়ে যায়। ওই যে ভালোর মধ্যে জাঁকজমকপূর্ণতা না থাকলেও থাকে এক টুকরো প্রশান্তি। আজকাল তনুজা আশেপাশে থাকলে ইভানের মনে প্রাণে একফালি স্নিগ্ধ শান্তি প্রশান্তি অনুভব হয়। ডিনার করে বাড়ি ফিরতে রাত 10টা পেরিয়ে যায়। ঘড়ির কাঁটা এখন 11টার ঘর ছুঁই ছুঁই। তনুজা বিছানাটা ঝেড়ে নেয়, পরপর বালিশগুলো ঠিক করে সোজা হয়ে দাঁড়াতেই চোখ পড়ে ইভানের দিকে। ইভান ফোন স্ক্রল করতে করতে রুমে ঢুকছে। এতক্ষণ বোধহয় ছাদে ছিল। এতক্ষণ রুমে না দেখে তনুজা কিছু ভেবে বসে। তাই তো চটজলদি মুখ ফসকে বলে ওঠে, আপনার বোধহয় হাঁসফাঁস লাগছে। ইভান কপাল কুঁচকে তনুজার দিকে তাকায়, ডান ভ্রু উঁচিয়ে শুধায়, মানে হাঁসফাঁস লাগবে? কিন্তু কেন? এই আজকে আমার জন্য আপনার অতি প্রিয় শরাব পান করতে পারলেন না, তাই অস্থিরতায় তো আজ আপনার ঘুমই আসবে না। তনুজা ব্যঙ্গ করে বলে। ইভান বলল, হাঁসফাঁস লাগছে না এমন নয়, অস্থিরও ঠেকেছে। কেউ যদি সিরিয়াস করার জন্য মেধহীন মসৃণ পিঠ বের করে রাখে, চোখের সামনে এভাবে ঘুরে ফিরে, তাহলে তো অস্থির লাগবেই। তনুজা পরপর নিজের দিকে তাকিয়ে চমকে উঠল। দ্রুত কোমরে গুজে রাখা শাড়ির আঁচল টেনে ছাড়িয়ে দিতে থাকে। বিছানা ঝাড়ার সময় কোমরে গুজে নিয়েছিল। ইস, খেয়ালই তো ছিল না। আর লোকটার নজরও তো বড্ড বেহা। কিছুক্ষণ পর তনুজা ব্রাশ করে মুখে পানির ছিটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েল আনতে সোজা ব্যালকনিতে পা দেয়। টাওয়েল দিয়ে মুখটা মুছতে নিয়ে ঘটে এক বিপত্তি। টাওয়েলের একটা সুতা এড়িয়ে কানের দুলের সাথে আটকে যায়। তনুজা ছাড়ানোর চেষ্টা করতে থাকে, আর অস্ফুটে আওড়ায়, ধ্যাত, উফ, খুলছে না কেন। ইভান ব্যালকনিতে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়েছিল। সবটাই তার নজরে আসে। এগিয়ে যায়, ভ্রু বাঁকিয়ে বলল, দেখি আমার কাছে দাও। এভাবে টানাহেঁচড়া করে কাজের কাজ কিছুই হবে না, শেষমেশ কানটাকে ক্ষত করে ছাড়বে। তনুজা স্তব্ধ বিমূঢ় হয়ে চেয়ে রয়, পরপর নিজের হাত দুটো সরিয়ে নেয়। ইভান মনোযোগ সহকারে আলগোছে সুতাটা ছাড়াতে থাকে। থেকে থেকে ইভানের হাতের স্পর্শ তনুজার সফট গাল ছুঁয়ে যাচ্ছে। সেকেন্ডের ছোঁয়াতেই তনুজার কেমন হাঁসফাঁস লাগছে। ইভান সুতাটা ছাড়িয়ে পূর্ণ দৃষ্টি দেয় তনুজার মুখশ্রীতে। লাইটের মৃদু আলো সাথে চাঁদের রূপালী আলো একসাথে মিলেমিশে একাকার। সেই আলোতে তনুজার মুখটা ভীষণ স্নিগ্ধ মোহনীয় লাগছে। এই তনুজার কাজল লেপটানো চোখের ঘনপল্লব কেমন থেকে থেকেই কাঁপছে। এই দৃশ্যটা ইভানের কাছে কি যে ভালো লাগছে। ইভানকে বড্ড সম্মোহিত করছে। তনুজার মুখের উপর থাকা বেবি হেয়ারগুলো আচমকা এক হাত দিয়ে কানের পিঠে গুজে দেয় ইভান। তনুজার বুকটা ধরফড় করতে থাকে। ইভানের দৃষ্টি বড্ড শান্ত, স্থির আর সমুদ্রের ন্যায় গভীর। এই চোখ দুটোতে তনুজা চোখ রাখার সাহস পাচ্ছে না। মনে হচ্ছে এই গভীর চোখজোড়ায় সে হারিয়ে যাবে। তনুজা পরপর দৃষ্টি নত করে নিল। ইভান লম্বা শ্বাস টেনে নিয়ে ঠান্ডা গলায় বলল, তনুজা, আমার তোমাকে কিছু বলার আছে। তনুজা না তাকিয়ে মিহি স্বরে প্রত্যুত্তর দেয়, হু। তনুজার কাঁধের উপর দিয়ে একটা হাত রেলিংয়ে রাখে ইভান। অপর হাতটা ট্রাউজারের পকেটে গলিয়ে তনুজার দিকে মাথা ঝুঁকিয়ে বলল, আমি জানি না আমার সম্বন্ধে তোমার কিরূপ ধারণা, তবে আমার মনে হয় আমার ব্যাপারে তোমার পজিটিভ ধারণার থেকে নেগেটিভ ধারণাই বেশি। এই আমি ব্রেন করি। তারপর আমার একটা অতীত আছে। যে কোনো মেয়েরই জেনে শুনে এরূপ পুরুষকে সহজে মেনে নিতে কষ্ট হবে। তবে বিশ্বাস করো, আমি আমার অতীতকে ঘৃ না করি আমার রুচিকে। সৌন্দর্যের মোহে পড়ে তৃষাকে বিয়ে করার জন্য উতলা হয়েছিলাম। ইভেন ভালোবেসেছিলামও। তবে ওই মেয়ে নিজের আসল রূপ দেখানোর পর আমার মোহ ভ্রম ভাঙে। ওই নামটা মুখে আনতেও আমার ঘৃ না হয়। নিজের বাবাকে একজন নারীর কাছে প্রতারিত হতে দেখেছি। তারপর যখন নিজেও একটা মেয়ের কাছে ঠকলাম, তখন আমি ডিপ্রেশনে চলে যাই। একাকিত্বকে সঙ্গী করে মানসিক যন্ত্রণা কমাতে হাতে ওয়াইন উঠে আসে। তবে এটা ক্ষণিকের জন্য মস্তিষ্ককে শান্তি দেয়, ক্ষণিকের জন্য হতাশা থেকে দূরে রাখে, কিন্তু মানসিক কষ্ট সেটা রয়ে যায়। থেমে তনুজার চোখে চোখ রেখে বলল, তৃষার থেকে প্রতারিত হওয়ার পর থেকে আমার ভেতর মেয়ে জাতির উপর ঘৃণার সৃষ্টি হয়। মনে হতো পৃথিবীর সব মেয়েই সমান।
দিন শেষে সবারই একই রূপ বেরোয়। এতটা ঘৃণা থাকা সত্ত্বেও কেন জানি আমি তোমার প্রতি ফুটবল হয়ে পড়লাম। সেই প্রথম থেকেই তোমার প্রতি কঠোর হতে চেয়েও আমি কঠোর হতে পারিনি। তোমার মায়াবী মুখ, তোমার স্বচ্ছ টলটলে দুটো চোখের দিকে তাকালে আমি কেমন ফুটবল হয়ে পড়ি। চেয়েও পারিনি কঠোরতা বজায় রাখতে। একটা মেয়ে যেমন আমাকে কঠোর বানিয়ে দিয়েছিল, ঠিক তেমনি আরেকটা মেয়ের সংস্পর্শে এসে আমার কঠিন পাথর হৃদয়টা বরফের ন্যায় গলতে শুরু করে। জানি না আমি তোমার জন্য কতটা পারফেক্ট, তারপরও তোমার কাছে আমার একটাই চাওয়া থাকবে, প্লিজ কখনো ছেড়ে যেও না, কখনো ঠকিও না। আমি সব মানতে পারবো, তবে ঠকে গেলে আমি এবার একদম নিঃশেষ হয়ে যাব। তনুজার চোখ দুটো টলমল করে উঠল। ইভানের কথাগুলো তনুজার রুহু অবধি কাঁপিয়ে দিচ্ছে। তনুজা কাঁপা কাঁপা গলায় থেমে থেমে বলল, ইভান, আপনার সম্বন্ধে যতটুকু জানি আমি তাতে নিঃসংকোচে বলতে পারি, আপনি মোটেই খারাপ নন। আই রিপিট, আমি জানি আপনি খারাপ নন। আপনার প্রতি আমার কোনো নেগেটিভ ধারণা নেই। সময় পরিস্থিতি মানুষকে বদলে দেয়, ঠিক তেমনি মাঝখানে আপনিও বদলে গিয়েছেন। তবে আপনার ভেতর মনুষ্যত্ব আছে, একটা সুন্দর মন আছে, যা সবারই নেই। উদ্ধৃতি চিহ্ন। একটু থেমে ঢোক গিলে ফের বলে তনুজা, ইভান, আমারও আপনাকে কিছু বলার আছে। ইভান তনুজার কথায় দাড়ি টেনে দেয়, পরপর নিজে বলে উঠল, তনুজা, আমার জীবনের শুরুতে তুমি না থাকলেও আমার জীবনটা তোমাকে দিয়েই শেষ করতে চাই। আমার মন মস্তিষ্কে তোমার একার রাজত্ব চলবে। আমার হৃদয় শুধু তুমি বসবাস করবে, সেখানে অন্য কারো ছাও থাকবে না। তনুজা, আমি তোমাকে বিশ্বাস করি, ভরসা আছে তোমার প্রতি। এই বিশ্বাস আর ভরসা আজীবন রাখার দায়িত্ব তোমার। আচমকা ইভান তনুজাকে জড়িয়ে ধরে। তনুজার দু চোখে পানি টলটল করছে, মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। তনুজার একটু ভয় হলে ওর ভেতরের সত্তা সাহস যোগায়। ও তো জানতে ইচ্ছায় কখনো ইভানকে ঠকাবে না, তাই ও আমৃত্যু পারবে এই বিশ্বাসের মর্যাদা রাখতে। ইভান শক্ত করে আলিঙ্গন। তনুজার দেহ বরফখণ্ডের ন্যায় হিম শীতল হয়ে আসে। কিছুপল পর তনুজাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় ইভান। তনুজার নরম তুলতুলে গালে এক হাত রেখে বলল, জানি না তোমার মাঝে কি এমন আছে, তবে তুমি আশেপাশে থাকলে আমার মনে প্রশান্তি বয়ে যায়। কেমন শান্তি শান্তি অনুভব হয়। আমার জীবনের শূন্যতার খাতায় পূর্ণতার আরেক নাম তনুজা। আই প্রমিজ, আমার জীবনের গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না। ইভান কথাটা শেষ করে তনুজার কপালে অধর ছোঁয়ায়। তনুজার সমস্ত শরীর শিরশির করে ওঠে, বারে বুকের কাঁপুনি। দুরু দুরু থেকে ডিবডিব শব্দ তুলে কেঁপে ওঠে বুক। ইভান এক হাতে তনুজার কোমর পেঁচিয়ে ধরে, অন্য হাতটা তনুজার মাখনের মতন নরম গালে রাখে। তনুজার শুষ্ক ওষ্ঠজোড়া তিরতিরিয়ে কাঁপছে। ইভানের পুরুষালী মনকে জানারা দিয়ে যাচ্ছে। ইভান ঘোরলাগা দৃষ্টিতে পলকহীন চেয়ে আছে তনুজার মায়াবী মুখবিবরে। তনুজার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। ফাঁকা ঢোক গিলে নেয় ও। পরপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোন রকমে অস্ফুট স্বরে বলল, ইভান ছাড়ুন। ইভানের কানে কথাটা গেল কি গেল না বোঝা যায়নি। সে ঘোর থেকেই তনুজার ঠোঁটে ঠোঁট ডুবায়। তনুজার খিচে চোখ বন্ধ করে নেয়, খামচে ধরে ইভানের বাহুর কাছের টি শার্ট। জীবনে প্রথম পুরুষালী স্পর্শ, অচেনা অনুভূতি। শিরশির করে উঠে তনুজার পুরো গা। ইভান মত্ত তার কাজে। মিনিট খানেক পরে ছাড়া পেতেই তনুজা বড় বড় শ্বাস নিতে থাকে। ইভানের হাত তখনও তনুজার গালে স্থির রেখেই কপালে কপাল ঠেকায়। তনুজার চোখ বন্ধ, সেই চোখে তাকিয়ে ইভান আলতো হাসে। বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, সরি, শরাবের ঘাটতি মেটালাম। রোজরোজ এমন হালাল মিষ্টি ন্যাচারাল শরাব পেলে কেমিক্যাল শরাব ত্যাগ করা ব্যাপারই না। তনুজা লজ্জায় চোখ মেলে চাইতে পারল না। অস্বস্তি আর আস্ততায় একসা হয়েও। বড়দের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। নীতি আর নৃত্য দেরিতে জেগে মাত্র ডাইনিংয়ে আসলো। নীতি চেয়ার টেনে নেয়। ঝুঁটি বেঁধে রাখা চুলগুলো কাঁধের উপর দিয়ে সামনে রাখা ছিল। পরপর এক হাতে চুলগুলো বাড়ি মেরে পিছনে দিতেই হাচ্চ শব্দে চমকে উঠে নীতি। ঘাড়টা কিঞ্চিত ঘোরাতেই হকচকায়, ভরকে যায়। নখ কামড়ে ধরে ভীতু সন্ত্রস্ত মুখ করে অসহায় চোখে চাইল ও। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। দিব্য এক আঙুলে নাক ঘষে মোটা মোটা চোখে তাকিয়ে নীতি নখ কামড়ে ধরেই বলল, সরি, দেখিনি। আর আমার কি দোষ? তুমিই তো আমার পিছনে ছিলে, তাই তো চুলগুলো বাড়ি দিতেই তোমার মুখে পড়ল। হু, আমি তো আর জানতাম না তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো।
সকাল বেলায় মেজাজটা চড়িয়ে দেওয়ার জন্য বাড়িতে একটা ফাজিল আছে। দিব্য মনে মনে এটা বলে দাঁত কটমট করে মুখে বলল, ইচ্ছে তো করে তোকে। শেষ কথাটা গিলে নেয় দিব্য। সকাল বেলা আজ আর রাগারাগি করতে মন চাইল না। নীতি ভ্রু কুঁচকে তাকায়। চুমু টুমু খেতে ইচ্ছে করে, বিড়বিড় করে বলে নীতি। দিব্য চোয়াল ঝুলিয়ে জিজ্ঞেস করল, কিছু বললি? নীতি ভদ্র মেয়ের মতো তড়িৎ দুদিকে ঘাড় নাড়িয়ে বলল, কই না তো। দিব্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে চেয়ার টেনে বসল। বাড়ির এই সদস্যরা বেশি সময়ে লেট লতিফ। নীতি ঢাকনা উঁচু করে খাবার বেড়ে নেয়। নৃত্যও নিজে খেতে থাকে। দিব্য ব্রেড আর জেল এগিয়ে নেয়। খাবার খেতে খেতে নৃত্য হঠাৎ বলে উঠল, এই রে আপু, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। নীতি উৎসুক হয়ে বলল, কি? দিব্য ব্রেডে বাইট দিয়ে বিরক্ত চোখে তাকায়। এই হয়েছে দুই বোন, বয়সে বেশ ব্যবধান থাকলেও দুজনের এত সখ্যতা। সারাক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেই থাকে। কে এত গল্প করে দুই বোন, আল্লাহ মালুম। নৃত্য উচ্ছ্বসিত গলায় বলল, এই আপু জানো, নুরির বোন নুসরাত আছে না? নুসরাত আপুর বিয়ে নেক্সট ফ্রাইডে। নীতি হঠাৎ আর্তনাদ করে উঠল, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, কি শুনছি এসব? নীতির এহেন আহাজারি শুনে দিব্য কপাল কুঁচকে আর চোখে তাকায়। মনে মনে আওড়ায়, এর আবার কি হলো? আশ্চর্য। নীতি মুখটায় বেদনার ছাপ টেনে আনল, কণ্ঠে আফসোস ঝরল, ইয়া মাবুদ, আমার হাঁটুর বয়সী বাচ্চা মেয়েরা সবাই বিয়ে করে নিচ্ছে। আবার আমার বান্ধবীর অনেকে তো বিয়ে থা করে বছরে বছরে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে হেট্রিক টেট্রিক করে একাকার। আর এদিকে আমি এখনো পিওর সিঙ্গেলই রয়ে গেলাম, একটা প্রেমও করতে পারলাম না। ইয়া মাবুদ, এই বিরহ আমি কোথায় রাখি? দিব্য পানি খাচ্ছিল। নীতির আহাজারিতে বেচারার হঠাৎ বিষম লাগে। খুব খুব করে কেসে ওঠে। নীতি দিব্যর দিকে সরু চোখে তাকায়। দিব্য নিজেকে স্বাভাবিক করে দাঁত কিরমিরিয়ে তাকায়। ওদিকে নৃত্য আবার সুর টানল, তুমিই তো বিয়ে করতে চাচ্ছ না? মাম্মা তো তোমাকে ওই ডক্টর ভাইয়ার সাথে সেদিন রেস্টুরেন্টে দেখা করতে বলল, তুমি কাটকাট না করে দিলে। তবে পিক দেখে আমার কিন্তু ডক্টরটারে বেশ ভালোই লেগেছে। পাপা বলে ভাইয়াটা খুবই ভদ্র আর অমায়িক। এরকম হ্যান্ডসাম শান্ত ভদ্র জিজু পেলে আমি তো সর্বপ্রথমে এফবিতে পোস্ট দিব। সবাইকে দেখাবো এটা আমার জিজু, কিটনা কিউট আর ড্যাশিং। নীতি চোখ বড় বড় করে চাইল। রাগী স্বরে বলল, থামবি ওসব শান্ত শিষ্ট অতি ভদ্র ডক্টর ফক্টর আমার পছন্দ নয়। হু। নৃত্য চোখ ছোট করে প্রশ্ন করল, তাহলে তোমার কেমন পছন্দ শুনি? নীতি মুখে লাজুক হাসি টেনে আনে, ঠোঁট মেলে বলে, আমি তো এক রাগী রাজার মহারানী হতে চাই। নৃত্য বড় বড় চাউনিতে চেয়ে সুধাল, শান্ত শিষ্ট মানুষ রেখে তোমার রাগী মানুষকে পছন্দ। তোমার এরূপ পছন্দের কারণ ব্যাখ্যা করো তো শুনি। শোন তাহলে বলছি, প্রচণ্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। নীতি থামে। নৃত্য আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, এই জন্য রাগী লাইফ পার্টনার তোমার পছন্দ? তা এই কথা কে বলেছে তোমায়? কোথায় শুনেছ? নীতি ভাব নিয়ে বলে, সারাক্ষণ তো ডিটেকটিভ গল্প পড়িস, মাসুদ রানা সিরিজ শেষ করিস, এছাড়া তো আর গল্প উপন্যাস পড়িস না। এটা আমার কথা নয়, এটা হুমায়ুন স্যারের কথা। সাজেস্ট করছি হিমু সমগ্র পড়বি, সেখানে এটা পাবি। নৃত্য ঠোঁট উল্টাল। এদের দুই বোনের গল্পের আসরে বেচারা দিব্য মাইনকাচিপায় পড়েছে। যত ভাবে কারো সাথে রুড আচরণ করবে না, ততই তারা উস্কে দেয় ওকে। দিব্য মনেমনে বলে, এই নীতিটা আসলেই অ্যালার্জি। চলবে।